আশা করি তোমরা সবাই ঘরে বসে পৃথিবীর সমস্ত দেশের মতো আমাদের দেশে করোনার এই দুর্যোগময় মুহূর্তে পারিবারিক সবাইকে নিয়ে সুস্থ শরীরে আছো। আমিও মোটামুটি ভালো আছি। বহুদিন পরে আবার তোমাদের সামনে হাজির হলাম। তোমরা আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বৃত্ত সম্পর্কে আলোচনা করব। আজ আমি তোমাদের বৃত্ত সম্পর্কে ধারণা বা আলোচনা করব, ধারণা দিব বা আলোচনা করব। দেখো, বৃত্ত তোমরা কিন্তু সে জন্মের পরেই যখন একটু কলম ঘোরাতে শিখেছো বা তোমাদের মা যখন বলেছে বাবা এই কলম নিয়ে একটু ঘোরাও, দেখো এই ঘোরানোটা তোমার ছোটবেলায় শিখেছো। আমরা কিন্তু মজার ব্যাপার কি জানো, তোমরা তো কলম নিয়ে খাতার উপরে ঘোরাচ্ছ, আর আমরা ছোটবেলায় আমাদের বড় ভাই বোন বা আত্মীয় স্বজন যারা লেখাপড়া করতো তাদের কাছে কি থাকতো জানো, তোমরা বাঁশ দেখেছো না, বাঁশের যে কঞ্চি, ওই কঞ্চি একটু ধার মানে ছোট চিকন করে কলম তৈরি করা হতো। আর কালি ছিল কি জানো আমাদের সময়, তখন আমরা কালি ছিল খড়, দেখেছো না খড়, এই খড় পোড়াইয়ে সুন্দর করে একটা পাতিলির মধ্যে, মাটি পাতিলির মধ্যে, সাধারণত সে সময় আমরা বেশিরভাগ মাটি পাতিল ব্যবহার করতাম। এই পাতিলের মধ্যে খুব সুন্দর করে আমরা হাত দিয়ে চেপে ধরতাম, চেপে একদম ফিনিশ করে ফেলতাম। বা অনেক সময় ওই মারা দেখেছো ডালির মধ্যে নাড়ানি দেয়, এরকম বড় নাড়ানি দিয়ে ভালো করে নাড়াতাম, নাড়িয়ে ওইটা মিহি করে ওইটাকে আবার রোদ্রে দিতাম, দিয়ে শুকিয়ে সুন্দর হলে তখন গুঁড়া, চকের গুঁড়া দেখেছো না, এরকম গুঁড়া হয়ে যেত। ওই গুঁড়া দোয়াতে ভরতাম, ভরে ওইটাকে কালি তখন ব্যবহার করা হতো। তা আমরা তখন কি করতাম, ওই ছোটবেলায় ওই বড় ভাই বা বড় বোনের কলম আর ওই কালি নিয়ে তাল পাতা দেখেছো না, তাল পাতা, এই তাল পাতা বা কলার পাতার উপরে এরকম গোল চিহ্ন দিতাম। এখন তো তোমরা আধুনিক যুগে গ্লোবাল বিশ্বে তোমরা আছো, তোমরা তো আর এইসব করো না। তোমরা কলম খাতা এগুলো নিয়ে মারা বলছে বাবা তুমি একটু এরকম গোল করো তো, গোল করো তো, এরকম ভাবে তুমি দিয়েছো। দেওয়ার পরে দেখো একদিন অজ্ঞাত সারে তোমার মা বলছে বাবা ঠিক আছে তুমি এরকম একটা গোল দাও। এই গোলটা মা মুছে দিচ্ছে, এরকম ভাবে মুছে দিয়ে এখান থেকে দাগ দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এইটা বাবা অ, তোমার অ, তুমি তখন ছোটবেলায় বা আমরাও এরকম অ উচ্চারণ করেছি। তাহলে প্রথম শিক্ষক কে হলো বলো তো দেখি। তোমাদের সবসময় বলি না মাকে ভালোবাসো, তুমি পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারবা। মা ভালোবাসলে তুমি পৃথিবীতে অনেক বড় হতে পারবা। তোমরা বলেছিলাম না সব কথা গোপন করবা সবার কাছে, কিন্তু মায়ের কাছে কখনো গোপন করবা না। তোমার যত অপরাধ যাই থাক না কেন মার কাছে গেলে কিন্তু সব মাপ হয়ে যায়। এটা তো তোমাদের সবসময় আমি ক্লাসে বলি। দেখো তাহলে এই অ শিখে গেলে, তাহলে কি হলো, তোমার প্রথমে কিন্তু তুমি গোল দিতে থাকলে, দিতে দিতে এক সময় তোমার মা কি বলেছিল তোমাকে, যে তুমি একটা গোল দাও বাবা, একটা এইভাবে দাগ দাও, দিয়ে তারপরে মুছে দিয়ে অ দিয়েছে, তাই না? এবার দেখো আমি তোমাদের এই গোল যে ধারণাটা, এই ধারণা থেকে আমি তোমাদের বৃত্ত সম্পর্কে আলোচনা করব।
বৃত্তটা কি? তাহলে বৃত্তটা দেখছো যে একটা গোল। আমাদের পৃথিবীটাও কিন্তু তোমরা দেখেছো মোটামুটি গোল, জানো তাই না? এখন এই বৃত্তে কাকে বলে এটা আমাদের আগে বুঝতে হবে। এখন তোমরা ইতিপূর্বে জানো পেন্সিল কম্পাস তোমরা নিবা। এই দেখো আমি পেন্সিল কম্পাস নিয়েছি। পেন্সিল কম্পাস নিয়ে তোমাদের খাতার উপরে ঠিক আমি যেভাবে বসাইছি ব্ল্যাকবোর্ডের উপরে তোমরা সবাই বসাও। বসাইছো? হ্যাঁ, কি রোমান বসাইছো? আচ্ছা বাবা, ঠিক আছে। এরকম ভাবে আমার মতো ঘোরাও। ঘুরাইছো? আচ্ছা, ঘুরালে তোমরা কি পেলে? ওই যে তুমি সেই ছোটবেলায় দিয়েছিলে না, সেই ছোট করে তোমার মা শিখাইছিল। এই দেখো তুমি পেয়েছো। এই যে বৃত্ত। তাহলে কি করলে তুমি? প্রথমে তোমার পেন্সিল কম্পাসের এক পাশে পেন্সিল আছে আর এক পাশে তোমার সুন্দর করে চিকন করে কাটা আছে না, এটাকে স্থির করে রেখে পেন্সিলটাকে কম্পাসটাকে তুমি সমান দূরত্ব রেখে ঘুরাই নিয়ে আসবে। এরকম গোল হয়েছে না তোমাদের? হয়েছে শামিম? হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার এই কাঁটাটা তোমার স্থির আছে না, এটা কি নড়াচড়া করছে? আর দেখো এই পাশে এটা ঘুরে আসতেছে, তাই তো? তাহলে এই কাঁটাটা তোমার স্থির আছে, আর অপর একটা বিন্দু, এটাকে আমরা বিন্দু বলতে পারি। বিন্দু সংজ্ঞাটা তো মনে আছে? হ্যাঁ, সমতল ক্ষেত্রের উপরে যার কেবলমাত্র, হ্যাঁ বলো সাবিল, তুমি বলো দেখি। সমতল ক্ষেত্রের উপরে, হ্যাঁ, যার কেবলমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কিছুই নেই, তাকে বিন্দু বলে, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার তো মনে আছে দেখছি। এখানে দেখো এই স্থির আছে একটা বিন্দু, আরেকটা বিন্দু দেখো ঘুরে আসতেছে। তাহলে একটা নির্দিষ্ট স্থির বিন্দু থেকে, আমি তোমাদের বলেছি না জ্যামিতি সবসময় আলোচনা করি আমরা সমতল ক্ষেত্রের উপরে। তাহলে সমতল ক্ষেত্রের উপরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরে থেকে অপর একটা বিন্দু ঘুরে আসলে যে বক্রপথের সৃষ্টি হয়, এই বক্রপথ দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ চিত্রকে আমরা বলবো বৃত্ত। আর বৃত্ত ক্ষেত্র কাকে বলা হয়? ওই যেমন ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজের কথাটা মনে আছে করিম? বলো তো দেখি তুমি। ত্রিভুজ তিনটি বাহু বা রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এই অভি বলো তো দেখি, ত্রিভুজ ক্ষেত্র কাকে বলে? আচ্ছা আচ্ছা, তাহলে তিনটি বাহু বা রেখা দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। আর চিত্র হলে সেটা হচ্ছে ত্রিভুজ। থ্যাংক ইউ। তাহলে এখন আমাদের দেখো বৃত্তটা হবে একটি নির্দিষ্ট স্থির বিন্দু। এই স্থির বিন্দু দেখছো, স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরে থেকে অপর একটা বিন্দু ঘুরে আসলে যে বক্রপথের সৃষ্টি হয়, ওই বক্রপথ দ্বারা সীমাবদ্ধ সমতল যে ছবি বা যে চিত্র, এটাকে বলা হবে বৃত্ত। আর সমতল ক্ষেত্রটাকে বলা হবে বৃত্ত ক্ষেত্র। তাহলে আমি সংজ্ঞাটা লিখি, তোমরা একটু লিখে নাও। সমতল ক্ষেত্রের উপরে, সমতল ক্ষেত্রের উপর একটি নির্দিষ্ট স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরে থেকে অপর
আবদ্ধ চিত্রকে বৃত্ত বলে। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে, এই বিন্দুটার নাম দিলাম ও, অপর একটা বিন্দু, এই অপর একটা বিন্দু মনে করো এ, ঘুরে আসলে সমতল ক্ষেত্রের উপর একটি নির্দিষ্ট স্থির বিন্দু হতে সর্বদা সমান দূরে থেকে অপর একটি বিন্দু ঘুরে আসলে যা বক্ররেখা তৈরি বা উৎপন্ন হয়, ওই বক্ররেখা দ্বারা আবদ্ধ চিত্রকে বৃত্ত বলে। তাহলে এখানে চিত্রে এখানে একটা বি বিন্দু দাও, দেখতে সুন্দর লাগবে। এখানে চিত্রে এ বি সি একটি বৃত্ত। এখানে লেখা হয়েছে তোমাদের? আচ্ছা, এখানে চিত্রে এ বি সি একটি বৃত্ত। আর যদি বৃত্ত ক্ষেত্র বলে তাহলে কি বলবো? সমতল ক্ষেত্রের উপরে একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরে থেকে অপর একটা বিন্দু ঘুরে আসলে যে বক্রপথের সৃষ্টি হয়, ওই বক্রপথ দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রকে বৃত্ত বলে। এই যে সমতল ক্ষেত্রকে বৃত্ত বলে। এরপরে দেখো, এই যে বৃত্তের মধ্যে তাহলে আমরা কি করছি, দেখো একটা রেখা ঘুরে আসছে। এই যে রেখাটা ঘুরে আসতেছে এটাকে কি বলা হবে? বৃত্তের পরিধি। আর নির্দিষ্ট স্থির বিন্দুটাকে কি বলা হবে? বৃত্তের কেন্দ্র। তাহলে এখন তোমরা একটু দেখো পরিধির সংজ্ঞাটা তাহলে তোমরা একটু লিখে নাও। পরিধি কাকে বলে? তাহলে একটু সুন্দর করে যদি আমরা বলি, বৃত্ত যে বক্ররেখা দ্বারা আবদ্ধ থাকে ওই বক্ররেখাটাকে পরিধি বলে। এই রেখাটাকে বলা হবে পরিধি। তাহলে বৃত্ত যে বক্ররেখা দ্বারা আবদ্ধ থাকে ওই বক্ররেখাকে পরিধি বলে। বৃত্ত যে বক্ররেখা দ্বারা আবদ্ধ থাকে ওই বক্ররেখাকে পরিধি বলে। এখানে চিত্রে এ বি সি বৃত্তের পরিধি। বুঝতে পেরেছো? এই যে বক্ররেখাটা, এই যে বক্ররেখাটাকে বলা হবে পরিধি। এখন দেখো, এই বক্ররেখার উপরে কিন্তু অসংখ্য বিন্দু আছে, তাই না? এই বৃত্তের যে স্থির বিন্দুটা, এটার নাম কি? কেন্দ্র। তাহলে কেন্দ্র কাকে বলা হবে? লিখছো? লেখা হয়ে গেছে পরিধি? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কেন্দ্র, বৃত্তের স্থির বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। দেখো, বৃত্তের স্থির বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। তোমরা আলাদা আলাদা ছবি দিবা, আমি তোমাদের একটা ছবি দিলাম। কেন্দ্র কাকে বলে? তাহলে বৃত্তের স্থির বিন্দুটা, এই যে স্থির বিন্দু ছিল, দেখো এটা মানে কাটা যেখানে বসেছিল সেটা। তাহলে বৃত্তের স্থির
বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে। তাহলে বৃত্তের স্থির বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে। স্থির শব্দটা ব্যবহার করলাম কেন? কারণ আরেকটা বিন্দু তো আছে, এই বিন্দুটা কিন্তু চলমান, এই জন্য বৃত্তের স্থির বিন্দুটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলবো। এখানে চিত্রে মাকসুদ বলো তো দেখি কেন্দ্র কোনটা? এটার নাম কি তাহলে? ও না, আচ্ছা থ্যাংক ইউ। এখানে চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? বৃত্তের স্থির বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র বলে। এখানে চিত্রে ও বৃত্তের কেন্দ্র। ব্যাসার্ধ, এবার তোমরা লেখো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ শব্দটা আসলে বোঝা যাচ্ছে যে ব্যাসের অর্ধেক, তাই না? তাহলে ব্যাস তো আমি এখনো বলিনি, ব্যাস পরে বলছি। দেখো কেন্দ্র, আর আমি তোমাদের একটু আগে বললাম না এই পরিধি, এটাকে নাম, এর নাম কি বলো? তোহা, এটার নাম কি? ও পরিধি। এই পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে, তাই না? তাহলে আমরা বৃত্তের সংজ্ঞাটাই বলেছিলাম। দেখো আবার বলছি বৃত্তের সংজ্ঞাটা, একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরে থেকে অপর একটা বিন্দু ঘুরে আসলে যে বক্রপথের সৃষ্টি হয়, এই বক্রপথটাকে বলা হয়েছিল কি? পরিধি, তাই না? তাহলে এর উপরে অসংখ্য বিন্দু আছে। মনে করো এখানে একটা বিন্দু তোমার ডি, ও আর ডি যোগ করো, এই ও ডি, এটা একটা ব্যাসার্ধ। এই একটা বিন্দু না, প্রথমে তোমাদের বলেছিলাম, দেখো তাহলে এটা, এই দুটো যোগ করো, ও আর এ যোগ করো, বা এ ও যোগ করো। আবার তুমি যদি সির সঙ্গে যোগ করে, সি মনে করো, সি বিন্দুটাই এটার সঙ্গে যোগ করো, তাই ও সি। তাহলে ব্যাসার্ধ কাকে বলা হবে? বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপর যে কোনো একটা বিন্দু, বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপর যে কোনো একটা বিন্দু যোগ করলে যে রেখাটা হবে, এই কেন্দ্র আর পরিধি এটা যোগ করলে একটা রেখা হবে। রেখাটার নাম কি শামিম? ও এ। এই তুমি বলো তো দেখি এই রেখাটার নাম কি? আমি এই কলম নিয়ে আসতেছি, দেখবেন এটা ও বিন্দু, তাই না? আর এটা সি, তাহলে ও আর সি যোগ করলে একটা রেখা হবে, তাই না? এর নাম কি? ও সি। থ্যাংক ইউ। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর যে কোনো একটা বিন্দু যোগ করলে যে রেখাটা হয়, এই রেখাটার নাম ব্যাসার্ধ। এভাবেও তোমরা বলতে পারো। বলবা কেউ যদি ব্যাসার্ধের সংজ্ঞা জিজ্ঞাসা করে তো বলবা যে কেন্দ্র আর পরিধির উপর যে কোনো একটা বিন্দু যোগ করলে যে রেখাটা হবে, এই রেখাটাকে ব্যাসার্ধ বলে। এখন আমরা একটু গোছাই গাছাই, যখন খাতায় লিখি একটু গোছাই গাছাই লিখি না, তাহলে একটু গোছাই গাছাই লিখি, কি লেখা যায় দেখো তুমি দেখি। তাহলে বৃত্তের কেন্দ্র এবং পরিধির উপর যে কোনো, তাহলে বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর যে কোনো একটি বিন্দু সংযোজক রেখাকে
সংযোজক রেখাকে ব্যাসার্ধ বলে। আর তুমি যদি সংযোজক শব্দটা যদি তোমার কাছে খুব কঠিন হয়, সংযোজক মানে যোগ করা, তুমি বলবা যে কেন্দ্র আর পরিধির উপর যে কোনো একটা বিন্দু যোগ করলে যে রেখা হয় এই রেখাটাকে ব্যাসার্ধ বলে। তাহলে দেখো একটা বৃত্তে অনেকগুলো ব্যাসার্ধ থাকতে পারে, কিন্তু যদি 20 সঙ্গে তুমি যোগ করো তাহলে OB হবে। আচ্ছা তোমরা বলো তো দেখি, তোমরা না ইয়ে বলো, ফরাদ বলো, তাহলে এই কেন্দ্র এখানে ব্যাসার্ধ হয়েছে OA, OB, OC, OD, আমি 4টা ব্যাসার্ধ দিলাম, তাই না? এখন মনে করো OA ব্যাসার্ধ এটা হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, OA ব্যাসার্ধটাকে আমি 2 সেন্টিমিটার বললাম, তাহলে OC ব্যাসার্ধটা কত সেন্টিমিটার তুমি বলো তো দেখি। OC টা কত হবে? 2। ভালো করে বলো, রোহান বলো তো দেখি OC কত হবে? 2। ও আমি মনে করছিলাম 1.5 হবে, তাহলে তোমরা তো দেখতেছি আমার চেয়ে আরো ভালো জানো। শ্যামল বলো তো দেখি কেন 2 হবে? ও আচ্ছা, সবগুলো দূরত্ব সমান এই জন্য, তাই না? থ্যাংক ইউ, তাহলে তোমরা তো ভালো বুঝেছো, আমি কিন্তু মনেই ছিল না, তোমরাই আবার আমার স্মরণ করে দিলে সবগুলো দূরত্ব সমান হবে, তাই না? তাহলে OA যদি 2 সেন্টিমিটার হয়, OC আমাদের 2 সেন্টিমিটার হবে, OB 2 সেন্টিমিটার, তারপরে OD 2 সেন্টিমিটার হবে। তখন আমরা বলতে পারবো কি বলো তো দেখি, OA সমান OD সমান OB সমান OC। তাহলে এখানে চিত্রে এই কথাটা একটু দাও, এখানে চিত্রে তোমরা শুধু বলো চিত্রে লেখো, তোমরা লেখো শুধু চিত্রে, কিন্তু এখানে শব্দটা দিলে আরো বেশি সুন্দর হয়। এখানে চিত্রে OA সমান OD সমান OB সমান OC, তাহলে ব্যাসার্ধ। এবার দেখো এই ব্যাসার্ধ থেকে আমি তোমাদের ব্যাস দেখাবো। এই দেখো আমি জাদু করে লিখে ফেলেছি ব্যাস। ব্যাসার্ধ ছবিটা দেখলে, তাই না? এখানে তোমার পাশে তোমরা আলাদা করে ছবি আঁকো। এটা ও কেন্দ্র না, দেখো মনে করো এখানে A আছে, এখানে B আছে, OA, তাহলে এটা কি ব্যাসার্ধ, তাই না? OB এটা ব্যাসার্ধ। তাহলে আমি তোমাদের একটু আগে বললাম যে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। তাহলে ব্যাসার্ধটা দেখো, AB একটা রেখা, এই রেখাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, এই জন্য এর নাম হয়েছে ব্যাস। তাহলে এই ছবিটা কিন্তু তোমরা কল্পনা করবে না। তাহলে AB ব্যাস। আবার যদি তোমরা আরেকটা রেখা এখান থেকে টানো, মনে করো CD রেখা টানলে কেন্দ্র দিয়ে, মানে তুমি যদি পেটের একবার মাঝখান দিয়ে গুলি করে দাও, তুমি দেখো দিন থেকে এই ভয় পাইস না গুলি করছি না, তাহলে ওখান থেকে গুলি করলে কি হবে? ওর একবার পেটের মাঝখান দিয়ে চলে গেল, বললে যে স্যার একবার মাঝখান দিয়ে গুলি করতেলেন, তাহলে এই বৃত্তের একবার মাঝখান দিয়ে গুলি করে দাও। তাহলে যে রেখা বৃত্তের কেন্দ্র ভেদ করে পরিধির উভয় দিকে দুটো বিন্দুতে ছেদ করে, দেখো একটা বিন্দুতে ছেদ করেছে আর একটা বিন্দু। দেখো তুহিনের পেটে যে আমি গুলি মারলাম, এই পেটে এখানে একটা বিন্দু চলে যাচ্ছে, পেটের ভিতর দিয়ে বাইরে চলে যাচ্ছে, ওখানে আর একটা বিন্দু, এই তুহিনের পেট এই ভিতর দিয়ে চলে গেল, সেই নাড়ি ভুঁড়ির ভিতর দিয়ে চলে যাচ্ছে, তাই না? এই বাইরে বেরিয়ে গেল এটা। তাহলে ব্যাস কাকে বলা হবে? বৃত্তের যে রেখা কেন্দ্রভেদ করে পরিধি উভয় দিকে দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্তের যে রেখাটা
কেন্দ্র ভেদ করে পরিধির উভয় দিকে দুটো বিন্দুতে ছেদ করে তাকে বলা হবে ব্যাস। বৃত্তের কেন্দ্র ভেদ করে যে রেখা বা রেখাংশ, যে রেখাংশ পরিধির উভয় দিকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে ব্যাস বলে। তাহলে বৃত্তের কেন্দ্রভেদ করে যে রেখাংশ বা যে রেখা পরিধি উভয় দিকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে ব্যাস বলে। তাহলে এখানে ব্যাস দুটো নাম বল দেখি। ও এ বি একটা, আরেকটা সিডি। আচ্ছা, আমি যদি বলি এখানে চিত্রে হবে, তাই না? ও সরি, এখানে চিত্রে এ বি সিডি প্রত্যেকটি একটি ব্যাস। আচ্ছা, আমি যদি লিখি এ বি না লিখে আমি এ ও বি, এটা যদি ব্যাস বলি তা হবে? হবে না। কেন? এ তো একই রেখার উপরে আছে। তোমরা দেখো এটার নাম কি? এ বি রেখা, তাই না? তাহলে এই রেখাটার নাম যদি আমি বলি এ বি রেখা, তোমরা বললে, আর আমি বললাম এ সি বি, কোনো ভুল নাই, একই সব। মানে একটা রেখার উপরে, আমি তোমাদের বারবার বলি কিন্তু, একটা রেখার উপরে অনেকগুলো বিন্দু থাকতে পারে। এখানে একটা বিন্দু মনে করো সি, এখানে একটা বিন্দু ডি, এখানে একটা বিন্দু ই। এই জন্য তোমরা যদি এ বি রেখা না বলে কেউ যদি বলো এ সি ডি ই বি, এটাও হবে। কিন্তু শোনার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমরা এ বি রেখাটা লিখি। এটাও যদি কেউ লেখে এটাও কিন্তু ভুল নাই। বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ব্যাস হবে কি? পেটের ভিতর দিয়ে যাবে। অর্থাৎ এখানে পেট বলতে গেলে কি ভেতর কোনটা? ও বিন্দুটা কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র ভেদ করে, ভেদ মানে কি? ভিতর দিয়ে ছিঁড়ে যাওয়া, চলে যাওয়া। তাহলে বৃত্তের কেন্দ্র ভেদ করে যে রেখাংশ পরিধির উভয় দিকে দুইটি বিন্দুতে ছেদ করে তাকে ব্যাস বলে। এখানে চিত্রে এ বি এবং সিডি প্রত্যেকটি এক একটি ব্যাস। ক্লিয়ার হতে পেরেছো? থ্যাংক ইউ। এবার দেখো, তাহলে আমরা ব্যাসার্ধ শিখলাম, ব্যাস শিখলাম, পরিধি শিখলাম, কেন্দ্র শিখলাম। এবার দেখো জ্যা, লিখে ফেলো, লিখে ফেলো। জ্যা, আর একটা ছবি আঁকাও। হ্যাঁ, তোমরা এখন ফ্রি হ্যান্ডে ছবি এঁকে নাও, বাসায় গিয়ে সুন্দর করে আঁকো। জ্যা, যা দেখো এই একটা বৃত্ত আমি, তাই না? তাহলে যা হবে পরিধির উপর যে কোনো দুটো বিন্দু, এই মনে করো সি বিন্দু আর এখানে আছে বি বিন্দু, পরিধির উপর যে কোনো দুটো বিন্দু যোগ করলে যে রেখাটা হবে এই রেখাটার নাম কি? বিসি বা সিবি। কিন্তু আমাদের শুনতে ভালো লাগবে কি? আগে যেমন এ বি সি ডি অক্ষরগুলো পরপর থাকে না, এটা যদি তোমরা বিসি বলো তাহলে আরো বেশি সুন্দর হয়। এখন সাধারণ বললো যে না আমি সিবি বলবো, ওরও হবে, একই কথা কিন্তু। তাহলে তোমরা জ্যা কাকে বলা হবে? পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
এই একটা বিন্দু নিলাম আর একটা বিন্দু নিলাম। দেখো এখানে এ একটা বিন্দু আছে, আমি এখানে ডি একটা বিন্দু নিলাম। এই দুটো যোগ করো তোমরা, এই এডি, এটাও একটা জ্যা। আবার এখানে একটা বিন্দু নিলাম, এই দেখো ই বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এটাও একটা জ্যা। তাহলে জ্যার সংজ্ঞাটা কি? পরিধির উপর, বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু সংযোজক রেখাকে জ্যা বলে। সংযোজক শব্দটা যদি তোমাদের কাছে কঠিন মনে হয়, তারা কি লিখবা? বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু যোগ করলে যে রেখাংশ বা যে রেখা পাওয়া যায় তাকে জ্যা বলে। এবার যার সংজ্ঞাটা একটু লিখে নাও। বৃত্তের পরিধির উপর যে কোনো বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দু সংযোজক রেখাকে বা রেখাংশকে জ্যা বলে। তাহলে বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে। এখানে চিত্রে দেখো, এটার নাম দাও তাহলে এডি, এটার নাম কি? ইএফ। থ্যাংক ইউ। আর এটার নাম সিবি দিচ্ছ? আচ্ছা, তা ঠিক আছে, দেখো সিবি, বিসি দিলে সুন্দর মতো, এটাও ভুল নেই। সিবি প্রত্যেকটি একটি জ্যা। বুঝতে পেরেছো? তাহলে বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে। এখানে চিত্রে এডি একটা জ্যা, ইএফ একটা জ্যা, সিবি একটা জ্যা বা বিসি একটা জ্যা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে একটা বৃত্তে অসংখ্য জ্যা থাকতে পারে। এবার আমি আলমগীরের কাছে জিজ্ঞাসা করি, আলমগীর ছবিটা দেখছো তাই না বাবা? আচ্ছা, এবার দেখো তুমি, দেখি ই আর এফ। ইএফ কে এটা কি? এফ ব্যাস। কেন আমি যদি যা বলি হবে হারুক? কেন হবে? এই সংজ্ঞা অনুসারে না, বৃত্তের পরিধির উপর যে কোনো, তাহলে ব্যাস কিন্তু একটা জ্যা। ব্যাসটাকে বৃত্তের ব্যাসটা কিন্তু একটা জ্যা বলা যায় অনেক সময়, কিন্তু এখানে কি যা বলা যাবে? এটা দেখুন, এই ছবি, পাশের ছবি এডি, এটা কি ব্যাস বলা যাবে না? কেন ব্যাস বলা যাবে না? আলমগীর বলো, কেন বলা যাবে না? ও, এটা কেন্দ্র দিয়ে আসে নাই, তাই না? তাহলে কেন্দ্র দিয়ে গেলে সেটাকে ব্যাস হবে, কিন্তু আবার অনেক সময় যাও হয়। তাহলে সব জ্যা কি ব্যাস হবে? না, কিন্তু সব ব্যাসেই জ্যা বলা যাবে। তাহলে সব জ্যাকে কিন্তু ব্যাস বলা যাবে না। কথাটা কি বুঝতে পেরেছো? সব জ্যাকে আমরা কি তাহলে ব্যাস বলতে পারবো না, কিন্তু সব ব্যাসেই জ্যা। এখান থেকে যদি দাগ দেই আমি, দেখো এই এ বিন্দু আর এখানে নিলাম মনে করো পি বিন্দু, এপি, এটা তো একটা ব্যাস, এটাকে আমরা যাও বলতে পারি। ক্লিয়ার হতে পেরেছো? তাহলে সব ব্যাসগুলোকে আমরা জ্যা বলতে পারি, কিন্তু সব জ্যাগুলোকে আমরা ব্যাস বলতে পারি না। তাহলে জ্যা হয়ে গেল। এবার দেখো,
তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো কিন্তু পড়বা। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত এটা কিন্তু কাজে লাগবে। আর তোমাদের পড়ার লাইফে তো অবশ্যই লাগবে। যত বড় ক্লাসে যাও না কেন এগুলো ছাড়া তুমি চলতে পারবা না। যেমন তোমার মা যদি ছোটবেলায় এরকম ভাবে ঘোরাতি না দিত, তুমি কিন্তু আর আজকে এত সুন্দর করে আর লিখতে পারতে না। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে তোমার সেই মার শিক্ষাটাই হচ্ছে আদি শিক্ষা। এইগুলো যদি তুমি না জানো তুমি কিন্তু অগ্রসর হতে পারবা না। তোমার কঠিন মনে হবে, অঙ্ক খুব কঠিন, জ্যামিতি খুব কঠিন। আসলে এটা খুবই সহজ জিনিস যদি আমরা এখানে ভালো করে এটা মনে রাখি এবং ভালো করে শিখি। মুখস্থ করো না, মুখস্থর সঙ্গে বোঝারও চেষ্টা করো, তাহলে তোমাদের যা হলো। এবার দেখো চাপ। দেখো তিনি এখন একটু নিম্নচাপ সৃষ্টি হয়েছে না, আমরা বলি নিম্নচাপ না? তাহলে প্রথমে বলে ডিপ্রেশন হয়েছে, অর্থাৎ গরম লাগে, খুব হয়, খুব গরম গরম লাগে, তখন বলে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। তাই চাপ, চাপ শব্দটা কাকে বলে দেখো, এটা আমরা বৃত্তের থেকেও বলতে পারবো। এটা তো বৃত্ত, তাই না? এখন বৃত্ত মানে কি একটা ফুটবল। ফুটবলকে যদি তুমি এখান থেকে কেটে ফেলো, বেলেট দিয়ে কেটে ফেলবে বা ছুরি দিয়ে কেটে ফেলবে, কাটলে একটা অংশ হয়ে গেল। একটা অংশ হলো না? দেখো দেখো আমি ছবি দেখাচ্ছি তোমাদের। এ বি, এখানে সুন্দর শোনার জন্য এখানে যদি তুমি ডি নাম দাও, এ ডি বি একটা অংশ হলো, আমি নামটা দিয়ে দিলাম। আর দেখো এ পাশে একটা অংশ হয়েছে, এই অংশটা আমি আঁকতেছি। দেখো এ বি সি, একটা অংশ পাইল। ফুটবল কাটলে দুটো অংশ হলো। যদি সমান ভাবে মাঝখান দিয়ে না কাটো তাহলে একদিকে বেশি হবে একদিকে কম হবে নাকি? বুঝতে পেরেছো? যে দেখো আমি তো তোমার এই ফুটবলটা দিলাম তোমাকে, তুমি দেখো এখান থেকে সোজা করে যদি মাঝখান দিয়ে না কাটো তাহলে একটা বড় হবে একটা ছোট হবে, তাই না? তাহলে এই দুটো অংশ হয়ে গেল। তাহলে বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। এই ছবিটা একটু দেখো, বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। চাপের সংজ্ঞাটা একটু লিখে নাও। বৃত্তের যে কোনো অংশকে, বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। এখানে চিত্রে এই চাপটার নাম কি সাগর? এডিবি। একটু দেখাই আসলাম এর দ্বারা, দেখো মনে আছে এডিবি। আর এই যে চাপটার নাম কি এসিবি। আবার যদি বলো এ বি সি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এখান থেকে আসো, এই ছবিটা দেখো আমি দেখাচ্ছি তোমাদের, দেখাইছিলাম তো। এই তাহলে এ সি বি, এ সি বি প্রত্যেকটি একটি চাপ। তাহলে বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে, তাই না? এবার দেখো তোমাদের এই চাপ আমি দেখালাম, এখন একটা দেখো ছোট আর একটা বড়। তাহলে চাপের সংজ্ঞাটা লিখে নেছো? আচ্ছা, বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। এখানে চিত্রে এডিবি, এসিবি প্রত্যেকটি এক একটা চাপ হলো, তাই না? এবার দেখো এই চাপ দুটো, একটা ছোট হলো একটা বড় হলো। ছোট অংশের নাম কি আর বড় অংশের নাম কি?
ছোট অংশের নাম হচ্ছে উপচাপ। উপচাপ। উপশহর, শুনেছ না? উপকূল, উপশহর, শহরের মতো কিন্তু শহর, একেবারে শহরের সব সুযোগ সুবিধা পাওয়া যাবে না। যেমন আমরা বয়রা এখানে, তাই না? এটা খুলনা শহরের একটা উপশহর, কিন্তু এই বয়রা বাজার আছে না, দেখেছো তোমরা? হ্যাঁ দেখেছো, তাই না? তাহলে এটা কি খুলনা, তোমরা ওই বড় বাজারে ডাক বাংলায় ওদিকে গিয়ে দেখেছো ওখানে যা আছে সব কি এখানে পাও না? থ্যাংক ইউ। তাহলে এই জন্য এটা বয়রাটা আমাদের এই এলাকাটা খুলনার একটা উপশহর। তো এখানে দেখো উপ মানে ছোট অংশ, তাহলে এই যে আমাদের ছোট অংশটা হয়েছে দেখো এডিবি, আমি পৃথক ভাবে লিখতেছি, দেখো একটু দেখো, এ আর এখানে বি, তাই না? এই অংশটা, এই যে শুধু এইটুকু চিন্তা করো এই ছবিটা, তাহলে এডিবি এটা হচ্ছে উপচাপ। তাহলে বৃত্তের তুমি যদি কেটে ফেলাও তাহলে দুটো অংশ হলো, ছোট অংশটার নাম কি হবে? উপচাপ, আর বড় অংশটার নাম হলো, পরে বলছি, তবু আমি একটু শোনা লিখে রাখি, অধিচাপ। বড়টা হবে অধিচাপ। এবার তোমরা সংজ্ঞাটা বলতে পারো, বৃত্তের দুইটি চাপের মধ্যে সবচেয়ে ছোট চাপকে বা ছোট চাপকে বৃত্তের যে চাপটি ছোট বৃত্তের, এখানে প্রশ্ন আছে যে স্যার আমি যদি মাঝখান দিয়ে কাটি তাহলে সমচাপ হবে, আর উপচাপ হবে যদি মাঝখান দিয়ে যদি না কাটো এখান থেকে, তাহলে বৃত্তের ছোট চাপটিকে উপচাপ বলে। তাহলে বৃত্তের ছোট চাপটাকে উপচাপ বলে। খেয়াল রাখো এই যে এডিবি, এডিবি পুরা এটা বৃত্ত, তাহলে আমি তোমার ছুরি বা ব্লেড দিয়ে কেটে ফেলেছি এডিবি, এডিবি বৃত্তের ছোট চাপটিকে উপচাপ বলে। এখানে চিত্রে এডিবি একটি উপচাপ। আর এই ছবিটা একই ছবি রাখতেছি, কিন্তু দেখো আমি তোমাদের এবার অধিচাপ, তুমি তো বুঝতে পারতেছো, তাহলে রোহান বলতে পারবা অধিচাপটা তাহলে কি? বড় যেটা, তাই না? ও তাহলে বড়টা কোনটা? এই এসিবি। বাহ, থ্যাংক ইউ। এসিবি, এসিবি, এই যে এসিবি। তাহলে বৃত্তের বড় চাপটিকে, দেখো আমি জাদু করছি কিন্তু, এই বৃত্তের বড় চাপটিকে, আমার লেখা হয়ে গেছে কিন্তু, অধিচাপ বলে। তোমাদের হয়েছে না? দেখো আমি জাদু করেছি সেই জন্য আমার হয়ে গেছে তাড়াতাড়ি, তাই? ও তাহলে এখানে চিত্রে এসিবি একটি, বা এসি চাপ অধিচাপ, একটি শব্দটা না দিলেও ভালো হয়, একটি শব্দ, এসিবি একটি অধিচাপ, বা শুধু চাপ লিখতে পারো, এখানে চিত্রে এসিবি অধিচাপ। তাহলে আমরা শিখলাম উপচাপ, প্রথমে চাপ, চাপটাকে আবার একটু বলি, বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে, যে কোনো অংশ, ছোট যেটা সেটা হচ্ছে উপচাপ, বড় যেটা সেটা অধি। আমি তোমাদের আবার একটু কেশগুন্ডুস করি। কেশগুন্ডুস করা মানে কি বোঝো, জানো? এটা একটা বাগধারা, মানে পুনরায় আবার শুরু করা। আমরা পরীক্ষা থাকলে কি করি, তখন বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি না? এটাকে বলা হয় কেশগুন্ডুস করা।
কেঁচো গুন্ডুর, শেষে আবার কেঁচো টেচো বলে বসে থাকে না যেন, বলে কেঁচো 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 এরকম শুধু বলবো না, কেঁচো গুন্ডুস করা মানে আবার ওই পুরানো জিনিস রিভিশন দিয়ে আসা। তাহলে আমি প্রথমে তোমাদের বলেছিলাম সেই বৃত্ত, দেখো এই বৃত্তটা আমি দেখাইছি তোমাদের। এ বৃত্তটা এ বি সি একটা বৃত্ত, আমি সংজ্ঞাটা আবার বলছি দেখো। একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরে থেকে অপর একটা বিন্দু ঘুরে আসলে যে বক্রপথের সৃষ্টি হয়, ওই বক্রপথ দ্বারা আবদ্ধ যে চিত্র, এই চিত্রটাকে বৃত্ত বলে। আর আবদ্ধ ক্ষেত্রকে বলা হবে বৃত্তক্ষেত্র। ক্লিয়ার হতে পেরেছ? এরপরে আমি তোমাদের বলেছিলাম পরিধি। আচ্ছা, পরিধি কি? এই যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ আছে, এই বক্ররেখাটাকে কি বলা হবে? পরিধি। তারপরে বলেছিলাম দেখো কেন্দ্র, এই নির্দিষ্ট যে স্থির বিন্দুটা, এটা কে বলা হবে? কেন্দ্র। ক্লিয়ার হতে পেরেছ? তাহলে বৃত্ত, পরিধি, কেন্দ্র। তারপরে আমি তোমাদের বলেছিলাম দেখো এই পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে, তাহলে কেন্দ্র কাকে, কেন্দ্র আর পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিয়েছিলাম, মনে আছে? দেখো তো দেখি। হ্যাঁ, এই সংযোজক রেখাকে কি বলা হয়? ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র আর পরিধির উপর যে কোনো একটা বিন্দু, কারণ এই কেন্দ্র থেকে এটা তো সর্বদা সমান দূরে ঘুরে আসছে। আবার এ বিন্দু যদি যোগ করি তাহলে ও এ হলো, বি বিন্দু যোগ করলে ও বি, সি বিন্দুর সঙ্গে যদি যোগ করি তাহলে ও সি। দেখো তাহলে এটা, এগুলো কি হলো? ব্যাসার্ধ। মনে আছে তো? এবং এই ব্যাসার্ধ গুলো সব সমান। কয় সেন্টিমিটার দিয়েছিলাম শামীম? এটার নাম 2 সেন্টিমিটার। আচ্ছা, এটা যদি শামীম, এটা যদি রোহান 3 সেন্টিমিটার লেখে, ও এর সমান যদি 3 সেন্টিমিটার লেখে, সরি বাংলায় দিই, ও এর সমান যদি ও 3 সেন্টিমিটার লেখে, তার ভুল হবে? কেন ভুল হবে না? আমি তো 2 দেখিয়ে দিলাম। ও, এটা তো আন্দাজ করে, তাই না? তাহলে পীযূষ বলো তো দেখি, ওবি সমান তাহলে কত হবে? 2। এই আমি যে 2 লিখেছিলাম, ও এটাই 3 লেখা হয়েছে, তাই থ্যাংক ইউ। বাহ, তাহলে তো তোমরা ভালোই বুঝতে পেরেছো। তাহলে এই সব ব্যাসার্ধ গুলো সমান। তখন আমি দেখাইছিলাম তোমাদের, দেখো ওবি সমান ওডি সমান ওবি সমান ওসি। তাহলে একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ থাকবে, সব ব্যাসার্ধ গুলো সমান। ক্লিয়ার হতে পেরেছো? তারপরে দেখাইছিলাম তোমাদের ব্যাস। ব্যাসটা কি বলেছিলাম বলো দিন দেখি? কার্পেটের ভিতরে গুলি করেছিলাম তুমি নি? ও, তা সেই এই পেট, এই পেটের ভিতরে নাড়ি মুড়ে এখান থেকে গুলি করে দাও। তাহলে দেখো সেই ছবিটা কেমন হয়েছিল দেখো দিন। পেটের ভিতর দিয়ে যদি চলে আসে, এইভাবে যাবে, তাই না? কেন্দ্র দিয়ে যাবে, এখান থেকে যদি দাও, বিটা মনে করো এখানে দিলাম, ও সি দুটো হয়ে গেছে তো, তাই না? তাহলে এখানে ই নাম দাও। তাহলে কেন্দ্র ভেদ করে গেলে সেটার নাম হবে কি? ব্যাস। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধটা কি ব্যাস, এই অর্ধেক করো, মনে করো এটা মুছে দিলে। তাহলে এখানে ব্যাসার্ধ কোনটা বলো তো দেখি শাকিল? ব্যাসার্ধ কোনটা? ওসি। আমি যদি বলি ও বি, তুমি বললে কত? ওসি। আর আমি বললাম ও বি, হবে? কেন হবে? ও, এটা মুছে দেব, থ্যাংক ইউ। তাহলে তো তোমরা ভালোই বুঝতে পেরেছো। তাহলে ও বি ও সি ব্যাসার্ধ গুলো সব সমান, তাই না? এর অর্ধেক করেছিলাম না, ও ই। এইবার তাহলে ও বি যতটুকু হবে, ও ই ততটুকু হবে। তাহলে আবার তোমরা যদি কেউ ব্যাসার্ধ সংজ্ঞা এইভাবে লেখো, ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে,
তবু সংজ্ঞাটা কিন্তু ভুল নয়, তা ওইটা তোমরা এখন লিখো না, ওটা তোমরা জেনে রাখো ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। এবার দেখো তাহলে ব্যাসের পরে তোমাদের আমি বলেছিলাম কি বলতো দেখি, জ্যা না, জ্যাটা কি, জ্যাটা যাবে তোমাদের বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলা হয়। এই এসি বিসি এই এবি পরিধির উপর তাহলে যে কোনো দুটো বিন্দু, এফ নিলাম আমরা, এটা জ্যা। আমি তোমাদের বলেছিলাম দেখো সব ব্যাসকে আমরা কি বলতে পারি বলতো দেখি, জ্যা বলতে পারি। যতগুলো ব্যাস, একটা ব্যাস মনে করো এবি একটা ব্যাস, এই সিডি একটা ব্যাস, ইএফ একটা ব্যাস, তাহলে এই ব্যাসগুলোকে জ্যা বলতে পারি। কারণ জ্যার সংজ্ঞাটা তোমাদের মনে আছে তো, বলো তো দেখি জ্যার সংজ্ঞা কাকে বলে? ফরদ পরিধির উপর যে কোনো দুটো বিন্দু, তাহলে এই বি বিন্দু আর এই সি বিন্দু আমরা যোগ করলাম, বিসি একটা জ্যা। এই এ বিন্দু আর সি বিন্দু যদি যোগ করি তাহলে এটার নাম হবে কি, এসি একটা জ্যা। আবার দেখো এই এর সঙ্গে ভিতর দিয়ে আসলো, তাহলে এটার নাম হবে কি, এডি ব্যাস। এটা ব্যাসও হয় আবার জ্যা। এই জন্য বলা যাচ্ছে যে সব ব্যাসগুলোকে আমরা জ্যা বলতে পারি, কিন্তু সব জ্যা কখনো ব্যাস হবে না। এরপরে তোমাদের আমি বলেছিলাম চাপ। তোমাদের যে ফুটবলটা ছিল সেই ফুটবলটা তোমরা কেটে ফেলেছো, একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে। বড়টার নাম কি বললাম, অধি, আর ছোটটার নাম কি বলেছিলাম বলো, উপ। তাহলে চাপ কাকে বলা হবে, বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। তোমরা কেটে ফেললে যে অংশ, তাহলে চাপ বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। আর ছোট যেটা হবে সেটার নাম কি, অধি নাকি? ও সরি, তোমাদের তো মাথা ভালো দেখতেছি, আমার মাথা খারাপ। উপচাপ না, আচ্ছা। আর বড়টার নাম কি হবে, অধিচাপ। থ্যাংক ইউ। আমার কিন্তু মাঝে মাঝে ভুলে যাই, তোমরা মনে করে দাও তো, সেটাই মনে করতে পারি। তাহলে আমরা বৃত্তের ছোট যে চাপটা, সেই চাপটাকে বলা হবে উপচাপ, আর বড় যে চাপটা সেটা হচ্ছে অধিচাপ। তোমাদের এটা আমি কি বললাম বলো তো দেখি, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবা ততদিন পর্যন্ত লাগবে, হয়তো আমি তখন পৃথিবীতে আর থাকবো না, তাই না? তোমরা এটা সুন্দর করে এই পড়াগুলো আগামী দিন লিখে নিয়ে আসবা, সুন্দর করে ছবি সহ, পেন্সিল ছবি হবে কিন্তু সব পেন্সিল দিয়ে, নামও হবে পেন্সিল দিয়ে, লেখাটা বল পেন দিয়ে। প্রথমে তোমরা তো জানো ছবি, তারপরে সংজ্ঞা লিখে নিয়ে আসবা ফ্রেশ খাতায়, এবং ভালো করে পড়াটা তৈরি করে আসবা। ধন্যবাদ সবার, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মার কথাটা শুনবা, মা কি বলছেন, আর লক্ষ্য করবা মা কি দিয়ে খাচ্ছেন সেটা কি লক্ষ্য করো। সবার আগে মা খায়, তাই না? বাসার সবাই। তুই কি বললে, মা খায় না? আমি তো দেখেছি মারা আগে খায়। ও, মারা সবার শেষে খায়। তো তোমাদের বাড়ি মেহমানটা না আসলে সেদিন তো একটু ভালো খাওয়া দাওয়া হয়। আজকে ইলিশ মাছ ভাজি, মুরগির রোস্ট। এখন সবাই আত্মীয় স্বজন তোমরা সবাই ভালো করে খাওয়ার আগে তোমার মা খেয়ে নেয় নাকি? কিসাকে মা আগে খায় না, সবার শেষে। তাহলে আমরা তোমরা
একটু দেখো মা সবার শেষে কি খাচ্ছে সেটাও একটু লক্ষ্য করো, আর মাঝে মাঝে মাকে একটু খাওয়াই দিও। ধন্যবাদ সবাই।